আমি ঢাকায় চলে আসলাম। এর আগে বলেছি আমি একবার যে রমনা পার্কে গিয়েছিলাম, সেখান থেকে আমার এই জগতে চলে আসা। নিজেকে দাবি করি আমি পরিপূর্ণ নারী। একটা বাচ্চা জন্ম দিলে যে সে নারী হবে তা না। বাংলাদেশে অ্যাভেলেবেল নারী আছে যাদের বাচ্চা হয় না। তারা একটা শিক্ষিত মানুষ বলে আমাদের ভালোবাসতে পারে, আর গ্রামগঞ্জের লোক যে তারা শিক্ষিত না বলে তারা ভালোবাসতে পারবে না কেন? আমরা তো কোনো মায়ের গর্ভ থেকে এসেছি। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন অতিথি নিয়ে নতুন প্রতিবেদন নিয়ে চলে আসে আমি তারেক আহমেদ। আর আজকে যে আমার পাশে যে রমণীকে দেখছেন, এই রমণী খোপায় বেলি ফুল পড়লেও আজকে পয়লা বৈশাখ না, তবে আজকে বসন্তেও না। তো আজকে কি সেটাই জানাবো। আর আজকে এই মুহূর্তে যাকে দেখছেন সে কোনো অসহায় নারীও না, সে কোনো আপুও না, ঠিক আছে, সে আসলে একজন মানুষ। তবে বিস্তারিত জানাবো। এই কনফিডেন্সটা জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রিয়া খান বলছিলাম। এর আগেও আমি কয়েকবার এই চ্যানেলের সামনাসামনি আসছি। তো আমি ঢাকার মেয়ে, আমি মেয়ে হিসাবে দাবি করি নিজেকে। আপনি মেয়ে হিসাবে দাবি করেন? হ্যাঁ, অবশ্যই মেয়ে হিসাবে দাবি করি। মেয়ের মতো সবকিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ, যে ভিডিওতে আপনি 4টা বাচ্চার মা হয়ে গেছেন, এটা কি সত্য? 4টা বাচ্চার মাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সম্প্রদায়ে যারা আছে, আমাদের যে গুরুমা হয়ে যায়, আমার যে গুরুমা, আমরা কিন্তু 9টা বোন, ওই লেভেল করে আমার 4টা বাচ্চা। আচ্ছা আচ্ছা, আমিও আমি 4জনের গুরুমা। দর্শক এই কথাগুলো পরবর্তীতে জানাবো। তবে এই মুহূর্তে যারা নতুন দর্শক আছেন, অনেকে আপনার ঠিকানা বা আপনার নাম বিস্তারিত জানেন না, সরাসরি একবারে প্রথমে সেই ছোট্ট থেকে পিয়ার ছোট্টর জীবনে চলে গেল, একেবারে ছোট থেকে কিভাবে আজকে পিয়া খান হয়ে ওঠে। ছোট থেকে তো কয়েকবার পরিবারে কে কে আছে? আমার মনে হয় যারা এই চ্যানেলটা এর আগে দেখেছে বা এখনো দেখতেছে, এরা আমার ছোট থেকে জানে। তো আমি ঢাকার মেয়ে বলতে পারি, ঢাকা আমার বাড়ি, সাভারে আমার বাড়ি। আর ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি সাভারে। আর সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে ওঠা আমার, আর কি বলবো, আর এই জগতে আসাটা হচ্ছে হলো যখন আমি ঢাকায় চলে আসলাম। এর আগে বলেছি আমি একবার যে রমনা পার্কে গিয়েছিলাম, সেখান থেকে আমার এই জগতে চলে আসা। আর জীবনযাপন বেড়ে ওঠা, আস্তে আস্তে শারীরিক গঠন বেড়ে ওঠা, সেটা আমি বলেছি। আবারও বলছি, যখন আমার বয়স 13 থেকে 14, তখন বুঝতে পারি যে আমি একটা পরিপূর্ণ ছেলে না, বা পরিপূর্ণ একটা মেয়েও না, বা আমার ফ্যামিলির লোকজনে বুঝতে পারে যে আমি একটা পরিপূর্ণ ছেলে অথবা মেয়ে না। সো দ্যাট আমার সেখান থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, বা আমার স্কুল জীবন যতটুকু লেখাপড়া করেছি সেখান থেকে বেরিয়ে আসা, এই যে আমি আজকে প্রিয়া খান হয়েছি বা প্রিয়া খান নাম দিয়েছি। আমি কেন নামের শেষে আমার বংশগত পদ্ধতি লিখতে পারবো না? কেন নামের শেষে আমার হিজড়া লিখতে হবে? কেন আমি একজন খান বংশী হয়ে আমি সেটা হিজড়া লিখবো? এটা হচ্ছে আমার ন্যায্য অধিকার মনে করি। গভর্নমেন্ট যখন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন তৃতীয়লিঙ্গ হিসাবে, সো দ্যাট আমি একজন মানুষ, বাংলার একটা মানুষ, আপনি একটা মানুষ, সেই সম্প্রদায়ে বলতে পারে আমি আমার বংশ পদ্ধতি আমি লিখতেই পারি। ও, তার মানে আপনার হলো খান বংশ? হ্যাঁ। আচ্ছা, পিয়া খান তো প্রথম থেকে ছোট থেকে পিয়া খানের নাম কি ছিল? প্রত্যয় হোসেন খান। প্রত্যয় হোসেন খান, প্রত্যয় থেকে প্রিয়া খান। জি। এই প্রত্যয় থেকে প্রিয়া খান হওয়ার আগে আমি ছোট্ট করে প্রত্যয় খানে যাব। প্রত্যয় খান যখন স্কুলে গিয়েছিলেন, তখন সেই স্কুল জীবন থেকে পড়াশোনা করা কখন? আমার এসএসসি পড়া, তার আগে যে 7, 8 বা কখন প্রিয়া খান বুঝতে পারবো যে সে এরকম? আমি এর আগে একটা সাক্ষাৎকারে বলেছি আপনাদের এই নিউজ হিসেবে সেই সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমি প্রিয়া খান যখন ক্লাস 10 থেকে 9-এ উঠি, তখন আমার একটা বান্ধবীর সাথে বা আমার একটা ক্লাসমেটের সাথে বাদ বিতর্ক হয়। আমাকে সিঁড়িতে ধাক্কাতে ফেলে দিই। আমার নাম ছিল রুকসানা। সেটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছিল স্কুল লাইফে আমার, যে আমি একটা ছেলেদের মতো ছেলে হয়ে কেন মেয়েদের টেবিলে বসবো, কেন মেয়েদের ব্যাগ ইউজ করবো, কেন মেয়েদের মতো হাঁটাচলা করবো, এই যে কথা বলার ভঙ্গিমাটা হয়ে আসছে। সেখান থেকে কিন্তু আমাকে অনেকেই রিফিউজ করেনি। এবং আমাদের যে আমার স্কুল ম্যাম ছিলেন, যে ম্যাডাম ছিলেন, তিনি কিন্তু জানতাম না, কোর্টে জানতাম, আমি তার কাছে কোর্টে শেয়ার করতাম। তিনি আমাকে সাজেশন দিতেন, তুমি ঠোলাটুলি কাপড় টাপড় পরো, তোমাকে মেয়েদের মতো লাগবে না, শার্টগুলো পরে ঠোলা পরে পর্দা হলে তোমার বডি বোঝা যাবে না। এই যে আমাকে তিনি হেল্প করেছে, এটা অনেক বড় হেল্প। আর আমার গার্জেন লেভেল থেকে আমাকে কখনোই কোনো কিছু বলেনি, এখনো বলেন। এখন কি আপনি আপনার পরিবারের সাথে থাকেন? পরিবারের সাথে থাকি না, কিন্তু পরিবারের সাথে মিলিত আছে, সংযুক্ত আছে। যখন ইচ্ছা যাচ্ছেন আসতেছেন? হ্যাঁ,
আমি আর 10টা হিজড়াদের মতো মিথ্যা কথা বলতে পারবো না, বা তারা কতটা সত্য বলে সেটা বলবো না। আমার মনে হচ্ছে যাদের মা বাবা আছে তাদের মা বাবার সাথে কথা বলতে মন চায়, তাদের ফ্যামিলিতে যেতে মন চায় এবং তারা যায়, হয়তো সেটা ক্যামেরার আড়ালে হোক, ক্যামেরার পিছনে হোক। তাহলে আপনার যে পিয়া খান, এখন পিয়া খান হয়েছে, হ্যাঁ, এই পিয়া খান হওয়াটা কি? আমার পিয়া খানটা হয়েছে, আমার প্রথম বড় মা হলো ববি হিজড়া, ওনার মাধ্যমে পিয়া খান হওয়া আমার। কিছুদিন আগে আমার আগের যে নানগুরু ছিল মটকি আনোয়ারি, কিছুদিন আগে সে মারা গেছে, ওনার শিষ্য ছিলেন ববি হিজড়া। তো ববি হিজড়ার আমার নাম দিয়েছিলেন প্রিয়া, সেখান থেকে প্রিয়া। প্রিয়া খান কি জীবনে কোনো প্রিয়তমা পাইছেন? এটা হলো প্রিয়তমা পাওয়াটা হলো আমার, ওই যে বলে না আমি কাগজের ফুল, সত্যি আমি একটা কাগজের ফুল, গন্ধবিহীন, দেখতে যত সুন্দর হই না কেন, নামের শেষে একটা হিজড়া পদবী লেখা আছে। অনেকে হিজড়া আমাদের দাবি করে, আমি নিজেকে নারী দাবি করি। একটা ছেলে কিনে সংসার করেও তাকে বাচ্চা দিতে পারবো না, বা তার ফ্যামিলি দিয়ে আমাকে মেনে নেবে না বিদায় সে আমাকে রিফিউজ করে চলে গেছে। এখন কি বলবো তাহলে কি যে আমি আপনার কথাতে যে আমি পরিপূর্ণ নারী না, কিন্তু নিজেকে দাবি করি আমি পরিপূর্ণ নারী। একটা বাচ্চা জন্ম দিলে যে সে নারী হবে তা না। বাংলাদেশে অ্যাভেলেবেল নারী আছে তাদের বাচ্চা হয় না, বা তাদের বাচ্চা কি বলে হলেও তাদের কনসেপ্ট করতে পারছে না। তাই হয়ে থাকে, তাহলে তাদের সাথে আমার সাথে তুলনা কোথায়? তাহলে একটা নারী আর একটা পিয়া খান দুটোই সমান। হ্যাঁ, দুটোই সমান। যদি তারা যদি কনসেপ্ট না করতে পারে, আমি কনসেপ্ট করতে পারি, তারা কনসেপ্ট করতে পারে না। তো দর্শক যারা এই মুহূর্তে নতুন আছেন সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিদিন রাত 9টা-15 এরকম পিয়া খানের মতো নতুন নতুন পিয়া খান আমাদের চ্যানেলে আসে আপনাদের মাঝে তুলে ধরা তার জীবনের গল্প। কেননা প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প থাকে, কিন্তু একটা অধ্যায় থাকে, যে অধ্যায়ের গল্প শেষ হয়ে শেষ হয় না। তো পিয়া খান বর্তমানে কি কাজ করে? আমি বর্তমানে কালেকশন করি টিএসি চত্বর, আর এটা হচ্ছে আমার গরু মা হচ্ছে মুক্তা হিজড়া, ওনার আন্ডার থেকেই। আমি এর আগে একবার বলেছি আপনাদেরকে। আর কি বলবো, আমরা ওই তালি বাজিয়েও নেই না, চিন্তাই করে নেই না, যার কাছে যা পাই তা চেয়ে চিনতে নিয়ে চলি। দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো পিয়া আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমার ঢাকা ইউনিভার্সিটির যত ভাই বোন আছে তারা আমাদের আপু বলে ডাকে। তাদের কাছে যে ভালোবাসাটা পাচ্ছি, বা তাদের কাছে যে অনুভূতি বা অনুশীলনটা পাচ্ছি, বাংলাদেশে 8-5টা মানুষ আমাদের সেটা করতো, সেই ভাই বোন হিসাবে মনে করতো, বা আমাদের সে আপু মনে করতো, তাহলে নিজের জীবনটা ধন্য হতো মনে করি। কারণ হচ্ছে কি, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় কম হলে পদে 10 লক্ষ লোকজন আসা যাওয়া করে। আমার মনে হচ্ছে প্রতিদিন তো 5-7 হাজার লোকজন আসা যাওয়া আছেই। যদি তাই থেকে থাকে, তারা যদি আমাদের বোন বলতে পারে, তাহলে বাংলাদেশে প্রায় 22 কোটি লোক, তারা কেন আমাদের ভাই বোন 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 মনে করতে পারবে না? কেন একটু ভালোবাসা আমাদের তাদের মতো দিতে পারবে না? তারা একটা শিক্ষিত মানুষ বলে আমাদের ভালোবাসতে পারে, আর গ্রামগঞ্জের লোক যে তারা শিক্ষিত না বলে তারা ভালোবাসতে পারবে না কেন? আমরা তো কোনো মায়ের গর্ভ থেকে এসেছি। তারা যদি আমাদের বোন বলতে পারে, তারা যদি আমাদের কাছ থেকে নিতে পারে, বুকে বুক মিলাতে পারে, তারা কেন পারবে না? আমাদের সমাজের এই যে সমাজতান্ত্রিক বাংলাদেশ, আমি এর আগে বলেছি, এখনো বলছি, তারা কেন সমাজের সাথে আমাদের খাপ খাইয়ে নিতে পারছে না? আমাদের কেন সমাজের বাইরে ঠেলে দিচ্ছে? তা আমার কথা হচ্ছে হলো সমাজের কাছে, বাংলাদেশের মানুষের কাছে না, বাংলাদেশের এই 22 কোটি লোকেদের কাছে না, সারা বিশ্বের মানুষের কাছে আমি আপনার বোন, আপনি আমার ভাই। তো যদি তাই মনে করে থাকে, তাহলে একত্রিত হয়ে আমাদেরকে একটু অনুভূতি করেন, একটু প্রেরণা জাগান, একটু ভালোবাসা দিন, তাহলে আমরা নারীত্বের থেকে নারীত্ব আরও ভালোভাবে চলতে পারবো, মানুষের কাছে দিতে পারবো, মানুষের সাথে ভালোভাবে মিশতে পারবো। এটা হচ্ছে আমাদের দাবি। গভর্নমেন্ট যদি দিতে পারে, তাহলে আপনারা যদি আমাদের অসুবিধাটা কোথায়? দর্শক আসলে এই বঞ্চিত এই সমাজ গোষ্ঠী এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, হয়তো বা কালের ক্রমে আরও পরিবর্তন হবে। তো সবাই সাথে থাকুন এবং নতুন নতুন প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি। আপু ধন্যবাদ। এই চ্যানেলে যারা আছেন নতুন করে বা পুরনো যারা আছেন, সবাই এই চ্যানেলটাকে বারবার বেশি বেশি লাইক এবং কমেন্টস করবেন, এবং এটা আমার অনুরোধ। কারণ হচ্ছে কি, একজন মানুষের মাধ্যমেই আরেকজনের কাছে চলে যাওয়া। এই তারিক ভাই সাথে আমার প্রথম দেখা হয়েছিল আজ থেকে প্রায় 4 মাস আগে। সেই তারিক ভাইয়ের মাধ্যমে এখন কিন্তু আমি প্রিয়া, কি বলবো, আমি ভাইরাল প্রিয়া বলবো না, আমি ইউটিউব চ্যানেলের একজন প্রিয়া খান হয়ে গেছি। অনেকে আমার চ্যানেলগুলো দেখছে, বা অনেকেই আমাকে চিনতে পারছে যে আমি প্রিয়া খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাধ্যমে একটা কালেকশন করছি, বা আমার একটা গরু মা আছে,
আমার আরও 5টা বোন আছে বা আরও একটা বোন আছে, তাদের মাধ্যমে আমি চলাচল করি। এবং টিএসসি থেকে শুধু না, আমি আরেকজন বড় ভাই আছে, মানে শ্রদ্ধ বড় ভাই, শ্রদ্ধ স্যার, যে হাবিবুর রহমান স্যার, যার কথা না বললেই নয়। সে কিন্তু আমাদের বিপদ আপদ অনেক কিছু তার মাথার উপর দিয়ে চলে যায় আমাদের জন্য। তো আমি আশা করি যে ভাইয়া কিছুদিন আগে অসুস্থ ছিলেন, এখন একটু মোটামুটি সুস্থ আছেন, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমাদের পাশে যেন আবার এসে দাঁড়াতে পারে।